গভীর রাতে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে সংবর্ধনা। হাতিরঝিলের এমপি থিয়েটারে সমর্থকের ঢল। এশিয়ান কাপেও দাপুটে পারফরমেন্সের প্রত্যাশা। শেষ ম্যাচে চ্যালেঞ্জ ছুড়ে দেবে শ্রীলঙ্কা। জিততে হলে পাল্লেকেলের বাউন্স সুইং সামলাতে ব্যাটারদের প্রস্তুত থাকার পরামর্শ নান্নুর। মিরাজের নেতৃত্বের প্রশংসা। রংপুর রাইডার্স না নিলেও গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব। খেলবেন দুবাই ক্যাপিটালসের জার্সিতে। 16 জুলাই সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ফুটবল। মিয়ানমার থেকে দেশে ফিরল বাংলাদেশের নারীরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়া স্বর্ণকন্যাদের সংবর্ধনা দিল বাফুফে। দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্ব মঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা আফাইদারা। এশিয়ার কাপই মূল লক্ষ্য বাফুফের। মিয়ানমারে নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক, তারপর ঢাকা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও ফুটবলারদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। দেশের নারী ফুটবল জাগরণের ইতিহাসের অংশ হয়ে থাকবে এই দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণকন্যাদের বহনকারী বাসের গন্তব্য হাতিরঝিলের এমপি থিয়েটার। সেখানে ইতিহাস গড়া নারী দলের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা, আফিদা, মনিকা, মারিয়াদের। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা। এরপর হয় বর্ণিল আলোকসজ্জা। নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে। সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে। আর এদেশের মানুষের ফুটবল প্রেম দেখে বিমোহিত দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। খুবই ভালো লাগতেছে। এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। এমন পরিস্থিতিতে আমি কথা বলতে অভ্যস্ত নই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাফুফুকে এমন একটি আয়োজন করার জন্য, এবং অবশ্যই সমর্থকদের। এটি আমার ক্যারিয়ারে অনেক বড় পাওয়া। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি। আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং। জাস্ট কিপ রকিং। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটা এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। আমাদের অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের যে হাতছানি দিচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। জাঁকজমকভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাত জেগে বাফুফের আয়োজিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাজার হাজার ফুটবল ভক্ত। প্রতিকূল আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। বাংলাদেশ নারী ফুটবল দল একদিন বিশ্বকাপ খেলবে বলে প্রত্যাশা সেসব সমর্থকদের। এদিকে পৃষ্ঠপোষকদের অভাবে আর নারী ফুটবল থেমে থাকবে না বলেও জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা। অনেকটা ভিড় ঠেলেই এলো নারী ফুটবল দলের বহনকারী বাস। তাদের সংবর্ধনা জানাতে মধ্যরাতে জেগে উঠল রাজধানীর হাতিরঝিল। এমপি থিয়েটারে প্রবেশের পথে তাদের অভ্যর্থনা জানান সমর্থকরা। হাত নেড়ে সেই ভালোবাসার প্রতিদান দেন আফেইদা শিউরিরা।
মধ্যরাতে নারী দলের সংবর্ধনা নিয়ে দিনভর হয়েছে নেতিবাচক আলোচনা। তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাতিরঝিলের এমপি থিয়েটারে জড়ো হন সমর্থকরা। এমন অর্জনে অংশ হতে পেরে উচ্ছ্বসিত তারা। বাংলাদেশ নারী ফুটবল দল একদিন বিশ্বকাপে খেলবে বলেও প্রত্যাশা তাদের। আমরা চাই আমাদের মেয়েরা ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ। আমাদের গর্ব হয় যে তারা এত কষ্ট করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই এতটুকু তারা জয় ছিনিয়ে এনেছে। রাফিদা এত ছোট বয়সে ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ একটা দায়িত্ব পালন করবে, এত বড় একটা গৌরব অর্জন করতে পারবে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ফুল বাঙালির যদি সমর্থন থাকে এবং বাফুফের যদি প্রচেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপও খেলব। নারী দলের এমন অর্জন দায়িত্ব বাড়িয়েছে বাফুফে কর্মকর্তাদেরও। ভবিষ্যতে পৃষ্ঠপোষকের অভাবে নারী ফুটবল দল আর থেমে থাকবে না বলে জানান তারা। এশিয়ান কাপের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনাও আছে ফেডারেশনের। টাকার জন্য তো আর কিছুই আটকাবে না, কেন ফুটবল জেগে গেছে, স্পন্সরও জেগে যাবে, কাজে কোনো সমস্যা নাই। আমরা ফুললি কমিটেড। অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশাল্লাহ একটি প্রপার প্ল্যান করব, খুব শিগগিরই সেটা হবে, এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করব এবং সেটা রেইজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্বে যেহেতু আমি আছি, আমার সাধ্যমতো আমি সব কিছু করব। এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষে নতুন চ্যালেঞ্জ নারী ফুটবল দলের সামনে। বেশ কয়েকজন ফুটবলার খেলবেন সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। ঋতুপর্ণা মনিকা সহ 5 ফুটবলার লিগ খেলতে পাড়ি জমাবেন ভুটানে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট দ্বিতীয় ওয়ানডে জয়ের সুখদ স্মৃতি নিয়ে এবার কলম্বো থেকে পাল্লেকেলেতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে পুরো দল। তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেনকে শান্তকে না পাওয়ার শঙ্কা থাকলেও পুরোপুরি ফিট আছেন তিনি। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে চনমনে অবস্থায় রয়েছে মেহেদী হাসান মিরাজরা। বিকেল 3টায় রওনা দিয়েছে সিনেমন গ্র্যান্ড হোটেল থেকে কলম্বো, এবং সেখান থেকে এখানে এসে পৌঁছতে প্রায় 6টা সাড়ে 6টার মতো সময় বেজে গেছে। কলম্বো থেকে ক্যান্ডি আসতে আসলে বাসে যদি আসেন আপনি 4 ঘন্টার সময় লাগে, আর ট্রেনে আসলে যেটা প্রায় 5 কি 5.5 ঘন্টার মতো একটা সময় লাগে, যেটা আসলে পৃথিবীতে বিখ্যাত কলম্বো থেকে ক্যান্ডির যে ট্রেন যাত্রা, সেই ট্রেন যাত্রা করে আসলে আমরা এসেছি। যেমনটা দেখেছি যে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, পাশাপাশি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারা বেশ উৎফুল্ল অবস্থায় আছেন। তারা হোটেলে চেক ইন করেছেন, একজন আরেকজনের সাথে খুনসুটি করছেন। একটা জয় আসলে কতটা বুস্ট আপ করেছে দলকে সেটা আসলে এই ছবিগুলোই বলে দেয়। ইনজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় যে চোট পেয়েছিলেন সেই চোটটা কতটা গুরুতর, তিনি কি তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। আমরা টিম ম্যানেজমেন্ট, মেডিকেল টিম, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছিলাম যারা আসলে দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তৃতীয় ওয়ানডের জন্য পুরোপুরি ফিট রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক। তিনি প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে দারুণ স্টার্ট করেছিলেন, যদিও ক্যারি করতে পারেননি, বাট তার যে পার্টনারশিপ গড়ে দেওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং তিনি যদি না থাকেন সেটা বড় ক্ষতি হবে বাংলাদেশ দলের জন্য। এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনজুরি সংক্রান্ত কনসার্নের বিষয় থেকে বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট তাকে খেলাবেন কিনা। কারণ আমরা যেটা দেখেছি যে তাসকিন আহমেদ প্রথম ম্যাচে 4 উইকেট পেয়েছেন, লম্বা সময় পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করার পরে তিনি 4 উইকেট পাওয়ার পরেও টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে বসিয়ে দিয়েছেন, কারণ তার ইনজুরি কনসার্ন রয়েছে। এই সংক্রান্ত যদি কোনো চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায় থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা শান্তকে তৃতীয় ওয়ানডেতে দেখব না। তবে টিম ম্যানেজমেন্ট কিংবা মেডিকেল টিম বলছে যে তিনি ম্যাচ খেলার জন্য ফিট রয়েছেন। পাশাপাশি অন্য যেই ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে হোটেলে এসেছেন কলম্বো থেকে। এখন আসলে এই আত্মবিশ্বাস কিংবা রিদমটা ক্যান্ডিতে ধরে রাখার মিশন বাংলাদেশ দলের জন্য, এবং সেটা যদি করতে পারে বাংলাদেশ, দারুণভাবে একটা সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। দীর্ঘ 8 মাস জয়হীন থাকার পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোয় টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। কারণ দলের বাজে পারফরমেন্সে সমর্থকরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল ক্রিকেট থেকে। এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সমর্থকরাও আস্থা খুঁজে পাবে। ক্যান্ডিতে এর আগে জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। শেষ ওয়ানডে জিতলে পছন্দের ফরম্যাটে পুরনো ছন্দ খুঁজে পাবে বাংলাদেশ। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
বাংলাদেশের এই ম্যাচটা জেতা কতটা গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এর আগে অর্থাৎ 8 মাস আগে কিন্তু বাংলাদেশ ওয়ানডেতে তাদের জয়ের দেখা পেয়েছিল। 8ম ম্যাচ বাংলাদেশ যখন জয় পেয়েছিল, মুশফিকুর রহিম যখন ডাবল সেঞ্চুরি করেছিলেন টেস্টে, সেই সময়কার কথা বলছি। এবং ক্যান্ডিতে আসলে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল সেটা তাদের প্রতিপক্ষ যারা ছিলেন বলা চলে যে মহা তারকায় ঠাসা ছিল শ্রীলঙ্কা দলটা। সাঙ্গাকারা, মাহেলা, মালিঙ্গা, থিসারা পেরেরা, তাদের মতো ক্রিকেটাররা সেই দলে ছিল এবং সেই দলকে হারিয়ে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছিল। এখন আসলে বাংলাদেশের সামনে লক্ষ্য থাকবে যে এই জয়টা বাংলাদেশের ক্যান্ডিতে সেই পুরনো অভিজ্ঞতাকে পুঁজি করে একটা ভালো স্মৃতি উপহার দেওয়া। পাশাপাশি আরেকটু বলতে চাই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ট্রানজিশন পিরিয়ডের কথা বলা হচ্ছে। সনাত জয়সূর্য আসলে বলছিলেন যে আসলে বাংলাদেশ কেন, শ্রীলঙ্কাও এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তবে বাংলাদেশকে বের হয়ে আসতে হলে ক্রিকেটারদের যেমন দায়িত্ব পালন করতে হবে, একই সঙ্গে কিন্তু টিম ম্যানেজমেন্টকেও তাদের দায়িত্বটা পালন করতে হবে, বোর্ডকে দায়িত্বটা পালন করতে হবে, তাদের উপর আস্থা রাখতে হবে। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে যেভাবে খেলেছিল, যেভাবে স্টার্ট করেছিল, জেতা ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে। এবং বাংলাদেশ যদি তাদের এই প্রথম ম্যাচটা জিততো তাহলে কলম্বোতেই সিরিজটা নিশ্চিত হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। কারণ ওই যে কনফিডেন্সটা আসলে নিচে চলে গেছে বাংলাদেশ দলের, সেই হারার মধ্যে থাকার জন্য কোনো পোশাকেই আসলে চেনা ছন্দটা আসলে দেখাতে পারছে না বাংলাদেশ দল। এই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা কনফিডেন্স বুস্ট আপ হবে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে। এই রিদমটা যদি বাংলাদেশ ক্যান্ডিতে ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আশা করা যায় বাংলাদেশ সিরিজ জয়ের প্রত্যাশা করছে, সেই সিরিজ জয়টা ধরা দিবে। পাশাপাশি ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়া নিয়ে একটা আলোচনা চলছে, কারণ কিছুদিন আগেও সাকিব তামিম যোগে যেভাবে ক্রিকেট আধিপত্য দেখিয়েছে দর্শকদের মনে, সেই জায়গা থেকে কিন্তু এখন ফুটবল ভাগ বসিয়েছে। হামজা, সমিত সোমরা যখন বাংলাদেশের জার্সিতে খেলছে তখন কিন্তু এই যে দর্শকদের একটা ভাগাভাগি তৈরি হয়েছে। আমরা এটা নিয়ে অনেক ধরনের কথা শুনি, তবে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা আসলে তাদের হৃদয়ে, যদি বাংলাদেশ ক্রিকেট দল সেটাকেই আসলে হৃদয়ে রাখতে হবে, কারণ জয় উপহার দিতে হবে। সাকিব তামিমরা আসলে জয় উপহার দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এখন ফুটবলেও তেমনটা হচ্ছে, তবে ক্রিকেট হৃদয়ে রয়েছে দর্শকদের, সেই জায়গায় থাকতে হলে নিশ্চয়ই মিরাজদেরকেও আসলে জয় উপহার দিতে হবে, তাছাড়া আসলে কোনো উপায় নেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। এই মুহূর্তে ক্যান্ডিতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, কলম্বো থেকে পাহাড়ের শহর ক্যান্ডিতে আমরা আছি। বাংলাদেশ দল সন্ধ্যায় এসেছে গতকালকে এবং আজকে স্থানীয় সময় 8টায় অনুশীলন করবে বাংলাদেশ দল। তার আগে 2 ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স রয়েছে। তৃতীয় ওয়ানডে, যেটি আসলে সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে, অনেকটা ফাইনাল ম্যাচ। এই ক্যান্ডিতে বাংলাদেশ দলের একটা সুখস্মৃতি আছে। 2013 সালে সাঙ্গাকারা, মাহেলাদের সেই শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল। সেই পুরনো সেই স্মৃতিকে পুঁজি করে বাংলাদেশ এই যে একটা নতুন একটা দল তৈরি হয়েছে এবং কি তারা যে শেষ ম্যাচটা জিতেছে, ওই রিদমটা ধরে রেখে জয়টা ছিনিয়ে নিতে পারে কিনা বা সিরিজটা নিজেদের করতে পারে কিনা, সেটাই আসলে দেখার বিষয় রয়েছে। পাশাপাশি বলতে হয় দলের যে অবস্থা, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি আলোচনা হচ্ছিল শান্তকে নিয়ে, হালকা একটা চোট পেয়েছিলেন দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময়, তবে সেটা আসলে গুরুতর নয়, তিনি ফিট আছেন ম্যাচের জন্য, আমরা যেমনটা আসলে জানতে পেরেছি মেডিকেল টিমের পক্ষ থেকে। পাশাপাশি যদি বলি যে টিম ম্যানেজমেন্ট আসলে যেভাবে ইনজুরি কনসার্নটাকে ভালোভাবে নিচ্ছে, সেই জায়গা থেকে আমরা যেটা প্রথম ম্যাচে দেখেছি যে প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে যেটা দেখেছি, তাসকিন 3 মাস পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে 4 উইকেট নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে তাকে ড্রপ করা হয়েছিল, কারণ ছিল হচ্ছে মূলত আবার যেন ইনজুরিটা মাথাচাড়া না দেয়, সেই কারণে। এখন শান্তর যে হালকা চোট রয়েছে সেটা আসলে খুব বেশি বিষয় নয়। তারা আসলে টিম ম্যানেজমেন্ট আসলে বলছেন যে তিনি ফিট আছেন ম্যাচ খেলার জন্য এবং তিনি আছেন দলের সঙ্গে, তবে যদি কোনো ধরনের নতুন সিদ্ধান্ত নেয়, আসলে ইনজুরি যদি পরবর্তীতে যেন মাথাচাড়া না দেয়, সেক্ষেত্রে হয়তো তাকে ড্রপ করা হতে পারে। তবে সেই ক্ষেত্রে নাইম শেখ রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি আসলে মূলত ওপেনার, হয়তো বা 3 নম্বর পজিশনে তাকে দেখা যেতে পারে। একই রকম আসলে বলতে হয় লিটন দাসকে বিভিন্ন পজিশনের জন্য আসলে ট্রাই করা হচ্ছে, সেক্ষেত্রে লিটনকেও হয়তো দেখা যেতে পারে। তো আজকে সন্ধ্যায় অনুশীলনের পর আসলে বাংলাদেশ দলের যে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে সেটা আসলে একটা ধারণা পাওয়া যাবে। তো আমার কাছে
আছে ক্যান্ডি থেকে। এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর। কিছু ভুল ত্রুটি থাকলেও ওয়ানডেতে প্রায় 8 মাস পর পাওয়া জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের। সাবেক অধিনায়ক মিনহাজুল উদ্দিন নান্নুর মতে তানভীরের সঙ্গে মিরাজ শামীমের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে এর জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে শ্রীলঙ্কা। সিরিজ নিজেদের করতে হলে পাল্লেকেলের বাউন্স আর সুইং সামলাতে ব্যাটারদের সর্বোচ্চ প্রস্তুত থাকার পরামর্শ নান্নুর। এদিকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব মাশরাফির সঙ্গে তুলনা করেছেন ক্রিকেটার মোহাম্মদ। ক্রিকেটে হতে পারে না, কিছু কিছু ল্যাকিংস থাকে, তারপরে ম্যাচ জিতেছে, এটা সবচেয়ে বড় জিনিস। এবং শ্রীলঙ্কার মাঠে কিন্তু চ্যালেঞ্জ সবসময় কাজ করে। এই চ্যালেঞ্জ কিন্তু সব টিমকে দেয় শ্রীলঙ্কা, এটা আত্মবিশ্বাস বাড়াবে। ম্যাচের টার্নিং পয়েন্ট তানভীরের প্রতিটা স্পেলে এসে উইকেটগুলি নেওয়া। মিরাজ আর শামীমে কিন্তু ওই সময় অলমোস্ট 7 থেকে 8 ওভার কিন্তু 2-এর উপরে রান দেয়। ওখানে কিন্তু আবার কিছু উইকেট ওরা হারিয়েছে। এই প্রেশারটা কিন্তু শ্রীলঙ্কা বেরিয়ে যেতে পারে না। তো নেক্সট ম্যাচ আবহাওয়া কিন্তু ভেরি ডিফারেন্ট। পাহাড়ের উপরে খেলা, রাত্রেবেলা কিন্তু বলে একটু সুইং করে এবং বলের বাউন্সও কিন্তু যথেষ্ট ভালো প্রেমাদাসের থেকে। তো সেই হিসাবে কিন্তু ওখানে আবার নতুন প্ল্যান করে খেলতে হবে। দল কিন্তু সবার আগে, এখানে কিন্তু কারো ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করা হয় না, কে খেলবে না খেলবে, বেস্ট পসিবল সাইডটা টিম ম্যানেজমেন্ট দ্বারা করায়। তো সেই হিসাবে আমি মনে করি এটা সবার জন্যই একটা অ্যালার্ম। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাপ্টেনের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন ক্যাপ্টেনের পারফরমেন্সের যখন আপ টু দ্য মার্ক থাকে তখন ও ফ্রন্ট লাইনে সবসময় দলকে পরিচালনা করতে পারে। ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাশরাফি ভাইয়ের মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। তবে অধিনায়ক মিরাজকে নিয়ে এখনই মন্তব্য করাটা অনেকের কাছে ভালো ঠেকছে না। মাত্রই নেতৃত্বের ভার পেয়েছেন এই অলরাউন্ডার, পাড়ি দিতে হবে লম্বা পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুর রাইডার্স না নিলেও গ্লোবাল সুপার লিগে ঠিকই খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-20 ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। সব ঠিক থাকলে আগামী 16 জুলাই দুবাইয়ের জার্সিতে সাকিব মুখোমুখি হবেন তার সাবেক দল রংপুর রাইডার্সের। কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। রংপুর রাইডার্স চেয়েও সাকিব আল হাসানকে দলে রাখতে পারেনি, কিন্তু নিয়তি তাকে ঠিকই নিয়ে গেল জিএসএল এর মঞ্চে। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া $1 মিলিয়ন টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-20 বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য গ্লোবাল সুপার লিগে সাকিবের খেলার সুযোগ হচ্ছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায়। তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগেই সিপিএল এ নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এছাড়া সাকিব দল পেয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স 60 টি10 লিগেও। বলাই যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লম্বা সময়ের জন্য থাকতে হবে এই অলরাউন্ডারকে। গেল মে মাসে সবশেষ মাঠে দেখা গিয়েছে সাকিবকে। পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। 3 ম্যাচে তুলে নিয়েছিলেন 1 উইকেট। পিএসএল শিরোপাও জিতেছিল লাহোর, যদিও এর আগে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই অলরাউন্ডারকে। বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার জন্য বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হারান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাকিবের দল। মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল স্ট্যাক্সের। বিপিএলে সাকিব সবশেষ খেলেছেন 2024 আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে। আগামী 16 জুলাই জিএসএল এ সাকিবের দল দুবাই মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বড় স্বাগত খেলার সময়। হামজা জামালদের মতো লাল সবুজ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মিনহাজ চৌধুরী। বাফুফের ট্রায়াল নিয়ে ইতিবাচক এই তরুণ ফুটবলার, তবে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ হয়েছে দেশে। সঙ্গে দেশ ও দেশের বাইরের ট্রায়ালের পার্থক্যটাও জানালেন মিনহাজ।
স্ট্রাইকার খরায় ভুগতে থাকা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন হতে পারেন মিনহাজ চৌধুরী। বাংলাদেশে তার ফুটবলের হাতে খড়ি হলেও বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব রয়্যাল হলডোয়েতে। তবে দেশের মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনহাজ। 5000 মাইল দূর থেকে এসে বাফুফের ট্রায়াল দিয়েছেন তিনি, যে অভিজ্ঞতা সময় সংবাদে তুলে ধরেন সিলেটের এই তরুণ। এক্সপেরিয়েন্স অনেক ভালোই হয়েছে, অনেকগুলা ড্রিল করছি আমি। আর সত্যি বলতে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল টিমের জন্য, ট্রায়াল আন্ডার 23 বা ন্যাশনাল যাই হোক। সো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার জন্য। একটু কষ্ট হয়েছে, বাট আমরা তো দেশের জন্য খেলতে আসছি, সো এইখানে তো মানে নিতেই হবে আমাদের, এটার তো কোনো অপশন নাই। এর আগেও ইংল্যান্ডের বেশ কিছু ক্লাবে ট্রায়াল দিয়েছেন প্রবাসী এই ফুটবলার, তাই দেশ ও দেশের বাইরের ট্রায়ালের মধ্যে পার্থক্যটাও ভালোভাবেই আঁচ করতে পেরেছেন মিনহাজ। ইউকেতে ওইখানে আমি ট্রায়াল দিয়েছি একটা ক্লাবে, সো ওইখানে একটু আই থিঙ্ক একটু ডিফারেন্ট। ওইখানে আপনার আগে ফিটনেস টেস্টটা করায়, যেটাকে বিপ টেস্ট বলে আর কি। বল কন্ট্রোলিং দেখে, প্লেয়ারদের পজিশন বুঝে, গেম সেন্সটা দেখে, শুটিং, এভরিথিং, হেডিং কে ভালো পারে সবগুলা দেখে, কর্নার কিক, ফ্রি কিক, পেনাল্টি। দেশে প্রথমবারের মতো এমন আয়োজনে বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিনহাজ। তবে ট্রায়ালে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ এই স্ট্রাইকার। আমি কিন্তু স্ট্রাইকার, বাট আমি রাইট উইংয়ে খেলতে হয়েছে আর কি। আমার একটু আক্ষেপ ছিল, সবগুলো একই টাইপের ছিল। স্ট্রাইকার কিন্তু অনেক কম ছিল এই ট্রায়ালেও। আই থিঙ্ক আমি আর আরও 3 জন শুধু ছিল স্ট্রাইকার, আর বাকিগুলা অন্য প্লেসে। সো যে স্ট্রাইকার দিয়ে নিয়ে যদি একটা আলাদাভাবে সেশন করা হইতো, এটা ভালো হইতো। জাতীয় দলে হামজা জামালরাই মিনহাজকে অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় তাদের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এই তরুণ ফুটবলার। আই থিঙ্ক আমার গোল করার রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। শেষ হলো 8 দিন ব্যাপী চলা ময়মনসিংহ বিভাগীয় টেনিস টুর্নামেন্ট। ময়মনসিংহ ক্লাবের টেনিস গ্রাউন্ডে চূড়ান্ত দিনের জমজমাট ম্যাচ উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। 4 জেলার 48 জন খেলোয়াড় অংশ নেন এবারের আয়োজনে। বিভিন্ন বয়স ও গ্রুপ ভিত্তিক 7টি ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 7 ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে টেনিসের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ যেমন বাড়বে, তেমনি গড়ে উঠবে প্রতিযোগিতামূলক মনোভাব। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গভীর রাতে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে সংবর্ধনা। হাতিরঝিলের এমপি থিয়েটারে সমর্থকদের ঢল। এশিয়ান কাপেও দাপুটে পারফরমেন্সের প্রত্যাশা। শেষ ম্যাচে চ্যালেঞ্জ ছুড়ে দেবে শ্রীলঙ্কা। জিততে হলে পাল্লেকেলের বাউন্স ও সুইং সামলাতে ব্যাটারদের প্রস্তুত থাকার পরামর্শ নান্নুর। মিরাজের নেতৃত্বের প্রশংসা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।